আজকে আমরা কির্শফের সূত্রের উপর ক্লাস নেব। গত ক্লাসে আমরা কির্শফের সূত্রের উপর ক্লাস নিয়েছি। কির্শফের সূত্র হলো দুইটা। প্রথম সূত্র হলো জাংশন উপপাদ্য, বা সেটার আরেকটা নাম আছে কেসিএল, কির্শফ কারেন্ট ল। আর দ্বিতীয় সূত্র হলো লুপ উপপাদ্য বা ভোল্টেজ উপপাদ্য, সেটাকে বলা হয় কেবিএল, অর্থাৎ কির্শফ ভোল্টেজ ল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আবার একাধিক চিত্র সলিউশন করার চেষ্টা করব কির্শফের সূত্রের সাহায্যে। তো আমরা বোর্ডে দুইটা চিত্র আঁকছি। এক নম্বর চিত্রে আমরা কির্শফের দুইটা সূত্র অ্যাপ্লাই করব। দুই নম্বর চিত্রে কির্শফের সেকেন্ড ল অ্যাপ্লাই করব। কথাটা একটু মনে রাখবা। তাহলে এক নম্বর চিত্রে আমরা কির্শফের কি সূত্র অ্যাপ্লাই করব? দুইটা সূত্র। তাহলে কির্শফের প্রথম সূত্রটা কি? আমরা জানি যে কোনো বর্তনীর সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি 0। তাহলে দেখো, এখানে আমি একটা পয়েন্ট ধরলাম, সেটা কি আমার এ। এখন E1 একটা তড়িৎ কোষ আছে, E2 একটা তড়িৎ কোষ আছে। এই কোষের পজিটিভ থেকে তড়িৎটা বেরিয়ে আসতেছে, আবার এই কোষের পজিটিভ প্রান্ত থেকে তড়িৎটা বেরিয়ে আসতেছে। এই I1, তাহলে I1 কোন দিকে আসতেছে? এদিকে। আর I2টা কোন দিকে আসতেছে? এদিকে। I1 আর I2 মিলে একত্র কোনটা হচ্ছে I3, সেটাও হইয়া আবার এই দিকে I2 যাচ্ছে, আবার এই দিকে I1 যাচ্ছে। তার কারণ একটা জিনিস খেয়াল রাখবা যে এটা পজিটিভ, এটা নেগেটিভ, কারেন্ট এই দিকে যাবে, অর্থাৎ পজিটিভ প্রান্ত থেকে সে শুরু করবে, নেগেটিভ প্রান্তে যায় পৌঁছাতে হবে তার কারেন্টকে। I1 কারেন্ট দেখো তুমি, পজিটিভ প্রান্ত থেকে শুরু করে সে নেগেটিভ প্রান্তে যাবে। I2 কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে শুরু করে নেগেটিভ প্রান্তে যাবে। এখন এটাকে আমি ধরছি এ বিন্দুতে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কির্শফের প্রথম সূত্র অ্যাপ্লাই করব। তো কির্শফের প্রথম সূত্রের ভিতরে আমরা পড়ছিলাম যে কোনো একটা বিন্দুতে যদি তড়িৎ প্রবেশ করে, সেই তড়িৎ প্রবাহ মানটাকে আমরা কি ধরি? পজিটিভ। আর যদি তড়িৎ বেরিয়ে যায়, সেটাকে কি ধরি আমরা? নেগেটিভ। তাহলে দেখো, এ বিন্দুতে বেরিয়ে যাচ্ছে কোনটা? I1 আর I2, প্রবেশ করতেছে কোনটা? I3। তার মানে আমাদের I1 মাইনাস, কারণ এই বিন্দু থেকে I1 বেরিয়ে যাচ্ছে। I2টা কি? এই বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি আমার? মাইনাস I2। I3টা এই বিন্দুতে কি করতেছে? প্রবেশ করতেছে। তাহলে আমি ধরতে পারি কি? প্লাস I3 ইকুয়াল কি আমার? 0। এটাকে আবার আমি লিখতে পারি I1 প্লাস I2 ইকুয়াল কত? I3। তাহলে কির্শফের এ বিন্দুতে কির্শফের প্রথম সূত্র প্রয়োগ করে পাইলাম আমরা I1 প্লাস I2 ইকুয়াল কত? I3। এখন যদি আমরা এইটাই ডি বিন্দুতে অ্যাপ্লাই করি, সেটা কি হবে? ধরে নিলাম আমি এটা ডি বিন্দু। দেখো, এই ডি বিন্দুতে যদি আমি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কি হবে? আগের মতোই ডি বিন্দুতে যেটা প্রবেশ করবে সেটা পজিটিভ, ডি বিন্দু থেকে যেটা বেরিয়ে যাবে সেটা নেগেটিভ। তার মানে প্রবেশ করে কোনটা? দেখো, I1 আর I2 প্রবেশ করতেছে। তাহলে আমি ধরতে পারি I1 প্লাস I2। I3 ডি বিন্দু থেকে কি করতেছে? বেরিয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি মাইনাস I3 ইকুয়াল কত জানি আমরা? 0। তাহলে আমি লিখতে পারি I1 প্লাস I2 ইকুয়াল কত? I3। দেখো, এখানে থেকে একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, যে এ বিন্দুতে কার্শফের সূত্রের ভিতরে আমরা যে রেজাল্ট পাচ্ছি, ডি বিন্দুতেও কার্শফের প্রথম সূত্র অনুসারে আমরা একই রেজাল্ট পাচ্ছি। তাহলে আমাদের এই জিনিসগুলো একটু ভালো করে বোঝা লাগবে। এখন আসো, আমরা এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, এটা ডি, এটা হলো এফ, এটাকে ধরলাম আমরা জি। এখন দুইটা চিত্রে আমরা কির্শফের বা কার্শফের সেকেন্ড ল অ্যাপ্লাই করব। তো সেকেন্ড লটাকে আমরা কি বলি? লুপ উপপাদ্য। তাহলে সেক্ষেত্রে কয়টা লুপ হয় আমরা দেখি। এই ক্ষেত্রে একটা লুপ দেখো তুমি, এ, তারপরে ধরলাম বি, তারপরে সি, তারপরে ডি, সর্বশেষে কি হবে? এ। লুপ কোনটা ভাবছি আমরা? এ বি সি ডি এ, অর্থাৎ যেটা থেকে শুরু সেটা আবার শেষ করতে হবে। এ বি সি ডি এ। লুপ আর একটা ভাবতে পারি আমরা, সেটা কোনটা? দেখো, এ জি এফ ডি এ, এ জি এফ ডি এ, এটাও আমরা ভাবতে পারি। আচ্ছা, আর একটা লুপ আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে আমাদের এ বি, তারপরে সি,
তারপরে এফ, তারপরে জি, তারপরে এ। এই ক্ষেত্রে আমরা কোন লুপটা ধরছি দেখো, এ বি সি এফ জি এ, যেটা শুরু সেটা শেষ। তার মানে আমরা এই চিত্র থেকে 3টা লুপ পাইছি, আর এই 3টা লুপেই কারশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করব। তাহলে আমরা 1 নম্বরটা শুরু করি, এ বি সি ডি এ। এই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করতাম, যে আমরা লুপ ধরছি এইদিকে, আমাদের সাথে যারা থাকে অর্থাৎ তড়িৎ যদি আমরা যেদিকে ধরছি, আমরা ধরছি কোন দিকে, এইদিকে, তড়িৎ যদি আমাদের সাথে থাকে সেই তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলকে কি ধরি আমরা, পজিটিভ। তার মানে আমরা এখানে লিখতে পারি I1 R1, একটা কি হবে, পজিটিভ, কারণ আমরা লুপ এইদিকে ধরছি, তড়িৎটা ওই দিকে যাচ্ছে অর্থাৎ আমাদের সাথে আছে, তার মানে তড়িৎ এবং রোধের গুণফল হবে কি, পজিটিভ। এটা পেলাম আমরা। এখন দেখো এই ক্ষেত্রে এই অপশনে ভিতর কি হচ্ছে দেখো তুমি, I3 আর R3, আমরা যেদিকে আছি I3 একই দিকে, তার মানে পজিটিভ, I3 R3। এখন কোষের অপশনে আমাদের যাইতে হবে, ইকুয়াল লিখলাম আমরা। কোষের ক্ষেত্রে আমরা বলছিলাম গত ক্লাসেই যে যদি কখনো আমরা নেগেটিভ দিয়ে প্রবেশ করে পজিটিভ দিয়ে বেরোই, সেক্ষেত্রে কোষের মানটাকে কি ধরি আমরা, পজিটিভ, তার মানে E1 পজিটিভ। তাহলে দেখো যে এ এ বি সি ডি এ কারশফের দ্বিতীয় সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা আমাদের এটা হলো এটার জন্য। এখন আসো সেকেন্ড লুপ, এ জি এফ ডি এ। এখন এই লুপ না ভাবে আমরা এ ডি এফ জি এ এটাও ভাবতে পারতাম, রেজাল্ট আমরা একই পাবো। তাহলে দেখো এ জি এফ ডি এ, এই ক্ষেত্রে কি হয়, তাহলে আমরা দেখো এইদিকে যাচ্ছি, তার মানে কি I2 আর R2 আমাদের সাথে আছে, তাহলে আমরা লিখতে পারি পজিটিভ I2 R2। দেখো তারপর আমরা যখন এইদিকে গেলাম, I3 আমাদের সাথে আছে, তার মানে পজিটিভ I3 R3 ইকুয়াল। তারপরে যখন আমরা এইদিকে যাব, কোষের নেগেটিভ দিয়ে প্রবেশ করব, পজিটিভ দিয়ে বেরোবো। আমরা জানি যে কোষের নেগেটিভ দিয়ে প্রবেশ করে পজিটিভ দিয়ে বেরোলে সেই মানটা কি হয়, পজিটিভ, তার মানে আমাদের এখানে কি E2 পজিটিভ। এটা আমরা কার জন্য পেলাম, এটার জন্য পেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই লুপ আর এই লুপ শেষ করলাম। এখন আমরা পুরা লুপটাই ধরছি, কোনটা, এ বি সি এফ জি এ। তো আমাদের সুবিধাতে আমরা এখন এটা একটু মুছে দিই। এখানে কেউ লক্ষ্য করো, আমরা ধরছি কোন দিকে, এইদিকে, তার মানে আমরা ধরছি হলো এইদিকে, এইদিকে। এখন I1 আর R1 আমরা যেদিকে আছি ধরছি সেদিকে আছে, তার মানে I1 আর R1 কি হবে, অবশ্যই পজিটিভ। পরে যখন আমরা এইদিকে গেলাম, দেখো I2 আর R2, অর্থাৎ I2 আমাদের বিপরীতে আছে, আমরা ধরছি কোন দিকে, এইদিকে, I2টা আমাদের বিপরীতে, তার মানে মাইনাস I2 R2। আর কোনো রোধ আছে এখানে, নাই, ইকুয়াল। তাহলে দেখো যে ইকুয়াল লিখলাম আমরা, কোষ আগে আমরা এটার ক্ষেত্রে পাবি যে এটা যখন আমরা এদিকে ধরছি, এটা নেগেটিভতে প্রবেশ করছি, পজিটিভতে বেরিয়েছি, তার মানে আমার E1 প্লাস। এবার আসো সেকেন্ড লুপের ক্ষেত্রে যাই, এই অপশনের ভিতর, সরি এই কোষের ক্ষেত্রে যাই আমরা। এটা থেকে আসার পর যখন এটা দেখো তুমি পজিটিভ দিয়ে প্রবেশ করবা, নেগেটিভ দিয়ে বেরোবা, সেক্ষেত্রে কোষের মান হবে কি, নেগেটিভ। কোষের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সবসময়, তোমার ধরার ভিতর যদি তুমি নেগেটিভ দিয়ে প্রবেশ করো, পজিটিভ দিয়ে বেরো, কোষের মান হবে কি, পজিটিভ। আর যদি তুমি পজিটিভ দিয়ে প্রবেশ করে নেগেটিভ দিয়ে বেরো, কোষের মান হবে কি, নেগেটিভ, যেটা আমরা গত ক্লাসে দেখে আসি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম চিত্র অনুসারে দেখলাম আসলে কিভাবে কারশফের প্রথম সূত্র খাটানো যায়, কিভাবে কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করা যায়। এখন আমাদের দেখার বিষয় এই টপিকটা। দেখো এখানে আমরা লুপ একাধিক ভাবতে পারি না, একটা লুপ ভাবতে পারি। সে লুপটা কি, এ বি সি এ, এ বি সি এ। এখন তোমার যদি মনে হয় যে এদিকে না ধরে তুমি ধরবা এ সি বি এ, তাতেও সমস্যা নেই। আমরা ধরছি কোনটা, এ বি সি এ, এই লুপটা আমরা ধরছি। তাহলে দেখি আমাদের কি আসে, আমরা যেদিকে লুপ ধরছি I1 কি আমাদের সাথে, তার মানে প্লাস I1 R1। পরে দেখো আবার এদিকে আসছি আমরা, তার মানে I2 আমাদের সাথে আছে, প্লাস I2 R2। যখন আমরা ধরে এদিকে যাব,
অর্থাৎ সি অপশনের ভিতর I3 আমাদের বিপরীতে, তাহলে মাইনাস I3 R3। এখন আমরা কোষের ক্ষেত্রে যাব। যখন আমরা এদিকে ধরছি আমরা নেগেটিভ দিয়ে প্রবেশ করি, পজিটিভ দিয়ে বেরোই, তার মানে কোষের মান এটা হবে কি পজিটিভ। সেকেন্ড কোষের ক্ষেত্রে দেখো যে এইদিকে ধরার সময় পজিটিভ দিয়ে প্রবেশ করি, নেগেটিভ দিয়ে বেরোই, তার মানে মানটা হবে নেগেটিভ, তার মানে মাইনাস E2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটা চিত্রের ভিতরে আমরা কারশফের প্রথম এবং দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলাম। এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলিউশন করার চেষ্টা করব সাধারণ তপন স্যারের বইয়ের। এই ক্ষেত্রে আমরা চিহ্নটা না দিয়ে আসলে বোঝার চেষ্টা করব যে চিহ্নটা আসলে কোন দিকে দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের চিহ্ন দেওয়া নাই, আমরা চিহ্নটা দেওয়ার চেষ্টা করব। এখানে ঠিক আছে, যে জিনিসটা লক্ষ্য করবা, এটা হলো কোষ E1, তার মান ধরছি কত 3 ভোল্ট। তাহলে আমরা জানি ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎ বেরোয়, তাহলে সেটাকে ধরলাম কত আমরা I1, সেটাকে ধরে নিলাম আমরা I1। কোষ E2 পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎ বেরোয়, সেটাকে ধরলাম কত আমরা I2। এখন এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিদ্যুৎটা এই যে কোষ, এই কোষের থেকে বিদ্যুৎটা আসছে যখন এই পয়েন্টে আসবে, সে দুইটা পার্ট হয়ে যেতে পারে, অর্থাৎ একটা অংশ এইখান থেকে যেতে পারে আর একটা অংশ এখান থেকেও যেতে পারে। কিন্তু আমরা ধরে নিছি কোন দিক থেকে আসতেছে বিদ্যুৎ, এই দিকে আসতেছে। এখন এই সার্কিটের ভিতর যদি বিদ্যুৎটা প্রকৃতপক্ষে এই দিকে যায়, যদি প্রকৃতপক্ষে এই দিকে যায়, কিন্তু আমরা ধরছি কোন দিকে বিপরীত দিকে, সেই ক্ষেত্রে আমাদের সলিউশন করে এটা আমরা মান পাবো কি নেগেটিভ। তার মানে আমরা বুঝলাম যে এখানে থেকে I1 দুইটা পার্ট হয়ে একটা অংশ এইদিকে গেল আর একটা অংশ এইদিকে গেল, তার মানে এই অংশের ভিতর বিদ্যুৎটা প্রকৃতপক্ষে এদিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমরা যদি I2 মান নেগেটিভ পাই, তাহলে আমরা বুঝে নিব বিদ্যুৎটা I1 এখানে এসে ভাগ হয়ে এইদিকে যাচ্ছে একটা অংশ, আর একটা অংশ এইদিকে আসতেছে। যদি আমরা লাস্টের দিকে আরো বিস্তারিত বোঝার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কত আমার R3। দেখো এখানে থেকে একটা বিদ্যুৎ আসলো I2, আর একটা পার্ট I1 আসছে, তার এই বিন্দু থেকে এসে ধরলাম আমরা এইদিকে যাচ্ছে কত I3। আবার এই বিন্দুদের ক্ষেত্রে দেখো এখানে থেকে I1, এটা থেকে I2, এই বিন্দুতে আসতেছে, এই বিন্দুতে এসে সে কি হচ্ছে I3 হচ্ছে, I3 হয়ে এই বিন্দুতে আসছে, এই বিন্দুতে এসে আবার দুইটা পার্ট হবে। দুইটা পার্ট কেন? I1 তড়িৎ প্রবাহটা পজিটিভ থেকে শুরু হবে এই কোষে, আবার নেগেটিভ প্রান্তে আসতে হবে। I2 তড়িৎ প্রবাহটা পজিটিভ থেকে শুরু হবে, নেগেটিভ প্রান্তে আসতে হবে। তার মানে কোশ্চেনটা আমার এখানে কি দেখো একটু, যে I1টা এখানে যাবে, I2 এর সাথে মিলিত হবে, I3 হবে, আবার এখানে এসে I1 ভাগ হয়ে যাবে, কোন দিকে I1 যাবে এদিকে। ঠিক সেমভাবে I3 থেকে I2 ভাগ হয়ে কোন দিকে যাবে এদিকে যাবে। তার কারণ পজিটিভ থেকে শুরু করবে সে, আবার নেগেটিভ প্রান্তে যাইতে হবে এই কোষের। এখন রোদের এই প্রান্তটাকে আমরা ধরি পজিটিভ, এটাকে ধরি নেগেটিভ, তার মানে আমরা এটাকে ধরতে পারি পজিটিভ, এটাকে নেগেটিভ, এটাকে ধরতে পারি আমরা পজিটিভ, এটাকে ধরতে পারি কি আমরা নেগেটিভ। এখন দেখো এটাকে ধরলাম আমরা এ, তারপরে এটাকে ধরলাম আমরা বি। এ বিন্দুতে আমরা আসলে এখানে থেকে যে সলিউশনটা করব আমরা I1, I2, I3 এর মান বের করব। I1, I2 ও I3 এর মান বের করব যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে।
তো শুরুতে আমরা যে কাজটা করব, এ বিন্দুতে কিউবের প্রথম সূত্রটা প্রয়োগ করব। এ বিন্দুতে দেখো তুমি I1 এ বিন্দুতে প্রবেশ করতেছে, I2 এ বিন্দুতে প্রবেশ করতেছে, আর এ বিন্দু থেকে I3 কি করতেছে, বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি I1 প্লাস I2 মাইনাস I3 ইকুয়াল কত, 0। সুতরাং আমরা লিখতে পারি I1 প্লাস I2 ইকুয়াল I3। তার মানে এই বিন্দুতে কিরশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করে আমরা পাইলাম I1 প্লাস I2 ইকুয়াল কত, I3। তাহলে আমাদের সুবিধার্থে আমরা একটু উপরে লিখে রাখি I1 প্লাস I2 ইকুয়াল I3। এখন এই ক্ষেত্রে তুমি লুপ একাধিক ভাবতে পারো, তবে আমরা দুইটা লুপ ভেবেই সলিউশন করব। দুইটা লুপ কোনটা সেটা দেখো। একটা হচ্ছে হলো আমাদের এখান থেকে আমরা লিখতে পারি E1, তারপর লিখতে পারি কত A, তারপরে লিখতে পারি B, আর হলো E1। অর্থাৎ প্রথম লুপ কোনটা ভাবছি আমরা, E1, তারপরে A, তারপরে B, তারপর আবার E1, মানে কোষ থেকে আমরা শুরু করছি, সেখানে E1 A B E1। এই ক্ষেত্রে আমরা কিরশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করি। তাহলে দেখো I1 আমাদের সাথে আছে, তার মানে সেটা আমরা পজিটিভ, I1 R1। এবার দেখো I3 আমাদের সাথে আছে, আমরা লুপ ভাবছি কোন দিকে, এইদিকে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস I3 R3 ইকুয়াল। দেখো লুপটা যখন আমরা এইদিকে ধরছি, কোষের পজিটিভ নেগেটিভ দিয়ে প্রবেশ করছি, পজিটিভ দিয়ে বেরোচ্ছি, তার মানে কোষের মান হবে কি, পজিটিভ। লিখতে পারি আমি কত, 3। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই লুপটায় অর্থাৎ প্রথম লুপটায় কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে এই মানটা পাইছি। এখানে আমাদের R1 এর মান দেওয়া আছে 2 ওহম, তার মানে আমরা এটা গুটিয়ে দিতে পারি, ইন্টু লিখতে পারি কত, 2। R3 মান আছে কত আমাদের 5, তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টু 5। তাহলে আমাদের মানটা আসতেছে কত, 2I1 প্লাস 5I3 ইকুয়াল কত, 3। তাহলে আমরা এই ইকুয়েশনটা পাইলাম। I3 ইকুয়াল কত পাইছি আমরা, I1 প্লাস I2। এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি 2I1 প্লাস 5I1 প্লাস 5I2 ইকুয়াল কত, 3। তাহলে দেখো এখানে থেকে 2I1 5I1 5I2 ইকুয়াল কত, 3। তাহলে 2 আর 5 কত হয় আমাদের, 7I1 প্লাস 5I2 ইকুয়াল কত আসছে আমাদের, 3। তার মানে প্রথম লুপ থেকে আমরা এই মানটা পাইছি। তো প্রথম লুপের ক্ষেত্রে আমরা একটু লিখে রাখি আমাদের সুবিধার্থে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাইলাম 7I1 প্লাস 5I2 ইকুয়াল 3, এটাকে দিলাম আমি 1 নং সমীকরণ। এবার আমরা এই লুপের ক্ষেত্রে যাব, ঠিক আগের মতোই। দেখো আমরা কোন লুপটা ধরতেছি, E2 A B E2, এই লুপটা ভাববো আমরা। কোন লুপটা ভাবলাম আমরা, এই দিকটা E2 থেকে শুরু, E2 থেকে আবার শেষ করছি। সেক্ষেত্রে দেখো I2টা কি আমাদের সাথে আছে, তার মানে আমরা লিখতে পারি I2 R2। I3 আমাদের সাথে আছে, লিখতে পারি I3 R3 ইকুয়াল। এইদিকে যখন আমরা ধরছি, কোষের নেগেটিভ দিয়ে প্রবেশ করব, পজিটিভ দিয়ে বেরোবো, তার মানে কোষের মান কি হবে, পজিটিভ, তার মানে আমার 1.5। এখন R2 এর মান জানি কত, আমরা R2 এর মান জানি 1, তাহলে আমার এটা লেখার দরকার নেই। R3 মান জানি কত, 5, তার মানে এখানে আমরা লিখতে পারি 5। টোটাল এই মানটা লিখতে পারি 5I3। তার মানে এই লুপের ভিতর কিরশফের প্রথম সূত্র অ্যাপ্লাই, দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে আমরা এই মানটা পাইছি। তাহলে এখন এখানে লিখতে পারি I2 5, I3 ইকুয়াল জানি কত, I1 প্লাস I2, তাহলে লিখলাম I1 প্লাস I2 ইকুয়াল 1.5। এখন এখানে আমি আবার একটু ক্যালকুলেশন করি, 5I1 প্লাস 5I2 ইকুয়াল কত, 1.5। এটা তাহলে আমরা কি পাইলাম সেটা দেখি। এখানে পাইলাম I2 প্লাস 5I2 মানে কি 6I2 প্লাস কত হইতেছে আমাদের 5I1 ইকুয়াল 1.5। এটাকে দিচ্ছি আমি 2 নং সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে দেখো এই সমীকরণটা আমরা I1 আর I2 এর ভিতর পাইছি, এই সমীকরণটা I1 আর I2 এর ভিতর পাইছি।
তার মানে দেখো এখানে থেকে আমরা যে কোনো একটাকে ভ্যানিশ করতে পারি। তাহলে আমরা কাকে ভ্যানিশ করব? আমরা ধরে নিলাম আমরা i2টাকে ভ্যানিশ করব। কাকে ভ্যানিশ করব? আমরা i2টাকে। i2 ভ্যানিশ করলে আমার কি করতে হবে সেটা দেখো একটু। যে 1 নং সমীকরণ, এটাকে কি ধরছি আমরা? 1 নং ইন্টু 6 মাইনাস 2 নং ইন্টু কত? 5। দেখো এটাকে 6 দ্বারা গুণ করলে 30 হয়, এটাকে 5 দ্বারা গুণ করলে 30। তাহলে 30 থেকে 30 বিয়োগ দিলে কত? 0। তার মানে আমার i2 ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকতেছে i1। সেক্ষেত্রে আমি i1 এর মান ইজিলি বের করতে পারি। তাহলে সেই কাজটা আমরা একটু করি। 1 নংকে কয় দ্বারা গুণ করব? 6 দ্বারা। তাহলে 6 7 42 i1। এটাকে আবার 6 দ্বারা করলে 30 i2। বিয়োগ দেওয়া লাগবো এটাকে, মাইনাস এটাকে আমি 5 দ্বারা গুণন করলে কত আসে আমার? 30 i2। এটাকে আমরা যদি, যেহেতু সামনে মাইনাস ছিল, আমরা একটা এভাবে দিই, এটা 30 i2। 5 দ্বারা গুণ করলে কত? 30 i2। এটা 5 দ্বারা গুণ করলে কত আসে আমাদের? 25 i1 ইকুয়াল। এক্ষেত্রে দেখো যে আমরা বাম সাইডটা এক সাইডে লিখছি, এবার ডান সাইডটা এক সাইডে লিখবো। এটাকে যদি আমি 6 দ্বারা গুণ করি আমার আসে কত? 18। 3 6 18। এটাকে যদি আমি 5 দ্বারা গুণ করি কত আসে আমাদের? মাইনাস 7.5। এখন দেখো এখানে থেকে আমি কি করতে পারি, যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেটে ছিল এটাকে আমি ব্র্যাকেট উঠিয়ে দিলাম। তাহলে সামনে তো মাইনাস বসলো, আর এখানে ছিল প্লাস, এই প্লাসটা কি হবে? মাইনাস হয়ে যাবে। দিলাম আমি মাইনাস। দেখো এখানে 30 i2 মাইনাস 30 i2, তার মানে আমার এটা উঠে যায়। 42 i1 মাইনাস 25 i1, তার মানে থাকে কত মান? 17 i1। আর 18 থেকে 7.5 বাদ দিলে কত থাকে আমার? 10.5। এখানে থেকে আমরা খুব ইজিলি i1 এর মানটা বের করতে পারি। সেটা কত আমার? 10.5/17। দেখি আমাদের এই মানটা কত আসে। 10.5/17 আসতেছে হলো আমাদের 0.0617 অ্যাম্পিয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে আমরা i1 এর মান কত পাইলাম? 0.617 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের সুবিধার্থে আমরা একটু i1 এর মানটা একটু লিখে রাখি। i1 ইকুয়াল পাইলাম আমরা 0.617 অ্যাম্পিয়ার। তাহলে দেখো i1 এর মানটা আমি এই সমীকরণে বসালে হয়, এই সমীকরণে বসালে হয়। ধরে নিলাম আমি 1 নং সমীকরণে বসালাম, 1 নং থেকে এখন আমি i1 এর মানটা বসাবো। তাহলে 7 ইন্টু 0.617 ইকুয়াল প্লাস 5 i2 ইকুয়াল আমি জানি কত? 3। এখন এই মানটাকে আমরা একটু গুণ করার চেষ্টা করব। তাহলে আমরা যদি গুণ করি 0.617 ইন্টু 7, আমার আসতেছে হলো 4.319 4.319 প্লাস 52 ইকুয়াল কত সময়? 3। এখন এটাকে আমরা একটু আবার সাইড চেঞ্জ করতে পারি। সেটা কত? 5/2 3 মাইনাস 4.319 মাইনাস 3। তাহলে আমার এখানে মানটা আসে কত আমরা সেটা দেখি। আমাদের সুবিধার্থে আমরা একটু এটা একটু মুছে দেই। এখানে আমাদের মান আসতেছে হলো 5i2 হলো মাইনাস 1.319 অ্যাম্পিয়ার। আমাদের টার্গেট কোনটা? i2 এর মান। তাহলে আমরা i2 এর মান বের করতে পারি। মাইনাস 1.5 ভাগ আসতেছে 5। আমাদের এখানে i2 এর মান পেলাম ইকুয়াল মাইনাস 0.2638 অ্যাম্পিয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, i2 এর মান কত পাইছি আমরা? মাইনাস 0.2638 অ্যাম্পিয়ার। এখন আমরা যে কাজটা করব, i3 এর মানটা বের করার চেষ্টা করব। i3 ইকুয়াল কত জানি আমরা? i1 প্লাস i2। i1 এর মান আছে আমার এটা 0.617, i2 এর মান হলো মাইনাস 0.2638।
38। তাহলে আমাদের আসতেছে 0.617 মাইনাস আনসার। তাহলে সেক্ষেত্রে আসতেছে হলো আমাদের মানটা 0.3532 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা প্রত্যেকটার মান পেলাম I2 equal minus 0.68 minus 0.2638 অ্যাম্পিয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো I1 এর মানটা আমরা পাইছি, I2 এর মান পাইছি, I3 এরও মান পাইছি। দেখো এখানে থেকে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা I2টাকে কোন দিকে ধরছি, এই দিকে ধরছি, কিন্তু I2 এর মান এই দিকে ধরার প্রেক্ষাপটে এটা কি আসে মাইনাস, কিন্তু প্রকৃতপক্ষে আসলে I2টা এই দিকে প্রবাহিত হচ্ছে না, I2টা আসলে এই দিকে যাচ্ছে। কারণটা কি? এই ভোল্টেজের মান বড়, যে কারণে এই ভোল্টেজ থেকে যে বিদ্যুৎ আসবে সেটা করবে কি, এটাকে রিডিউস করে এদিক থেকে কিছু অংশ বিদ্যুৎ যাবে, এখান থেকে কিছু বিদ্যুৎ যাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, এবং কি আমরা আগামী ক্লাসে আবার আমরা পরবর্তী টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।